হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। WBPSC ফুড এসআই পরীক্ষার প্রিপারেশন যারা নিচ্ছেন, আশা করি তাদের পড়াশোনা ভালোই চলছে। আমাদের চ্যানেলে বিভিন্ন বিষয়ে অনেকগুলো MCQ করানো হয়েছে, প্র্যাকটিস সেট সলভ করানো হয়েছে, জেনারেল স্টাডিজ থেকে এবং অ্যারিথমেটিক থেকেও কিছু করানো হলো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে প্লিজ আমাদের চ্যানেলটা ভিজিট করে প্লেলিস্টগুলো একবার খুলে দেখে নেবেন যে কী কী ভিডিও দেওয়া আছে। অনেক MCQ আপনাদের এখান থেকে কিন্তু সলভ করা আর প্র্যাকটিস করা হয়ে যাবে। পাশাপাশি তো আপনারা যেরকম নিজেদের পড়াশোনা বা রিভিশন চালাচ্ছেন সেটা তো করতেই হবে। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, অ্যাকর্ডিংলি জিনিসটা মাথায় রেখে সেই অ্যাকর্ডিংলি রিভিশনটা করতে থাকুন। তাহলে আজকের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম অঙ্ক আছে, এক ব্যক্তি তার একটি কাপড়ের 1/4, 3/8 এবং 3/16 অংশ কেটে ফেলে দেখলেন যে এখনও 6 মিটার কাপড় বাকি আছে। মোট কাপড়ের দৈর্ঘ্য কত? খুব সোজা অঙ্ক। কতটা কাপড় বাকি আছে আমরা তাহলে দেখে নিই আগে। টোটাল কাপড়ের অংশ যদি আমরা 1 ধরি তাহলে 1 মাইনাস ফ্র্যাকশনগুলো হবে। আচ্ছা, এটার LCM হচ্ছে 16, তাহলে হচ্ছে 4 + 6 + 3, 1 মাইনাস 6 আর 3 9 আর 4 13, 13/16, বা এটা হয়ে যাচ্ছে আমার 3/16। ঠিক আছে, 3/16 অংশ ইকুয়াল টু আমার দেওয়া আছে 6 মিটার। ঠিক আছে, তাহলে এক অংশ হচ্ছে 6 × 16/3 বা 32 মিটার। পুরো কাপড়ের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 32 মিটার। কেমন? পরের প্রশ্ন, রাম একটি বইয়ের 3/11 অংশ একদিনে এবং বাকি অংশের 2/5 অংশ আরেক দিনে পড়ল। খেয়াল করে দেখুন, অঙ্কটি একই ধরনের, কিন্তু এখানে একটু ভাষার হেরফেরের জন্য কিন্তু পুরো মানেটাই বদলে গেছে অঙ্কটার। এই যে বাকি অংশের কথাটা, এখন বইটির যদি 72 পাতা বাকি থাকে তবে বইটির মোট পাতার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই 3/11 অংশ পড়ার পর কতটা বাকি থাকছে? এতটা বাকি থাকছে। তার মানে অংশের, মানে এখানে অফ হয়ে যাচ্ছে, তাই তো, তার মানে ইন্টু কতটা বাকি আরও থাকছে হচ্ছে 2/5 অংশ পড়ছে বাকি, তাহলে 1 মাইনাস 2/5 হচ্ছে। এইটা ইকুয়াল টু আমাদের দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট টু আমাদের দেওয়া আছে 72। তাহলে 8/11 ইন্টু হচ্ছে আমার হচ্ছে 3/5, 72। তাহলে মোট অংশ কত হচ্ছে? 72 ইন্টু 11 ইন্টু 5 ডিভাইডেড বাই 8 ইন্টু 3, 9, 3, 15 ইন্টু 11, 15 ইন্টু 11 আমার হচ্ছে 5, 6, 1, 165, তাই তো? উত্তর অপশন ডি। পরের প্রশ্ন, 6 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকবে। আচ্ছা, কোন বৃহত্তম সংখ্যা বলেছে? কোন বৃহত্তম সংখ্যা? তাহলে আমরা এই একই কনসেপ্টের একটা অঙ্ক এর আগের একটা ভিডিওয়ে করেছিলাম, তো সেটাকেই এখানে আরেকবার কাজে লাগাবো। কীরকমভাবে করছি, ফার্স্টে দেখুন ডিফারেন্সগুলো বার করে নিচ্ছি। 2, 7 থেকে 5 মাইনাস করলে 2, এটাও 2 হচ্ছে, আর এটাও 15 - 13 2 হচ্ছে। বেশ, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন বৃহত্তম সংখ্যা বলেছে, তো যেগুলো দিয়ে ডিভাইড করব সেইগুলোর আমরা LCMটাকে বার করে নিচ্ছি। 5, 7, 12 আর 15 LCM 5, 3, 3 দিয়ে যাচ্ছে, 4, 1, 3 × 5 = 15 আর 4 সাথে 28, তাই তো? 15 ইন্টু 28, 15 ইন্টু 28 করছি আমরা, হয়ে যাচ্ছে 420। LCM আমরা পেলাম 420। ঠিক আছে, বলেছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? আমরা জানি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এটা হলো আমার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, লার্জেস্ট নাম্বার অফ 6 ডিজিটস। সেটাকে আমরা 420 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে হচ্ছে 840 ডিভাইডেড বাই 159। আচ্ছা, 9 হলো। আচ্ছা, এবার যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে হলো
1260, রিমাইন্ডার কত থাকছে না, রিমাইন্ডার থাকছে 339, আরও একটা 9 নামবে, পরেরটা যাচ্ছে 8 দিয়ে, 4 8 32, 4 8 32 হলে 8 দিয়ে যাচ্ছে 0633, ঠিক আছে। পড়ে থাকছে আমার 9 3, আর একটা লাস্ট 9 সেইটা নামবে। দেখুন এটা আর ডিভিজিবল না, তাহলে এই রিমাইন্ডারটাকেই আমাদের মাইনাস করতে হবে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে। -399 ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 9গুলো প্রথম বসে গেল, হচ্ছে এটা, ঠিক আছে, সংখ্যাটা হচ্ছে এটা। এবার এখানেই কিন্তু অঙ্কটা শেষ না, আমাদের তো এবার এখান থেকে এই রিমাইন্ডারটাকে বাদ দিতে হবে, তো এখানে থেকে -2 করতে হবে, সেইটা হলো আমাদের উত্তর। তাহলে হয়ে যাচ্ছে এটা 598, কেমন, অপশন এ। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 2, HCF 2, LCM 70, সংখ্যা দুটি কি কি? আমরা কি জানি, LCM ইন্টু HCF ইকুয়াল টু প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, তাই তো? তাহলে LCM ইন্টু HCF, LCM হচ্ছে 70 ইন্টু 2, অর্থাৎ 140 হয়ে যাচ্ছে আমার প্রোডাক্টটা। দেখুন তো যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কোন দুটো সংখ্যার গুণফল আমার 140 হচ্ছে? অবভিয়াসলি 35 ইন্টু 2 হবে না, বাকি তিনটে হবে না, একমাত্র 14 আর 10, 14 ইন্টু 10 হয়ে যাচ্ছে 140, সুতরাং উত্তর হবে অপশন এ। কেমন? পরের প্রশ্ন, সলভ আছে একটা, জাস্ট সলভ করে নিই। 44 প্লাস এটা হলো 10,000, তাহলে হয়ে যাচ্ছে 100, তাহলে 4 প্লাস √144, যেটা হচ্ছে 4 প্লাস 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার হয়ে যাচ্ছে 12 আর 4 16, উত্তর হয়ে যাচ্ছে 4। খুব সহজ প্রশ্ন ছিল। পরেরটা দেখে নিন, আরেকটা সলভ আছে। আচ্ছা, এরকম যখন দেওয়া থাকবে দেখবেন, খেয়াল করে একটুখানি দেখবেন যে ভেতরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যেমন পয়েন্টটা যদি আমি তুলে দিই, ডেসিমালটা যদি আমি তুলে দিই, তাহলে 625 সেটা হলো 25 স্কোয়ার, 144 হলো 12 স্কোয়ার। আচ্ছা, 27 1/3 আছে, এটা কিন্তু 3 কিউব হচ্ছে, আর এটা হলো 3⁴, তাই তো? 3 3s are 9, 9 3s are 27, 27 3s are 81, একদম ওইভাবেই অঙ্কটা দেওয়া আছে। এই ডেসিমালটা যদি আমরা তুলে দিই ওপরে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি? ওপরটাকে লিখতে পারি আমরা 25/10, মানে 2.5 হচ্ছে, 25/10 স্কোয়ার করছি, আর এটা রুট করছি। কেন রুট করলাম? এই দেখুন হাফ আছে, রুট ওভার মানেই হচ্ছে টু দ্য পাওয়ার হাফ, তাই তো? মানে রুট এ মানে হচ্ছে a টু দ্য পাওয়ার হাফ, ঠিক আছে, ইন্টু এই 144টাকে আমরা লিখতে পারি 12/100, মানে 0.12, সেটাকে আমি 12/100 লিখছি, ঠিক আছে, স্কোয়ার করা যেতে পারে, আর যেহেতু টু দ্য পাওয়ার হাফ আছে, তার মানে হচ্ছে রুট ওভার দিয়ে দিলাম, প্লাস 1 যেরকম আছে থাকলো, অসুবিধে নেই। নিচে হচ্ছে 27, আমি বললাম 27 হচ্ছে 3 কিউব, তাহলে 0.027 আছে, সেটাকে আমি 3/10 করে লিখতে পারি, 3/10, সেটার কিউব, রুট ওভার, এইখানে কিউব দিতে হচ্ছে, কিউব রুট, ঠিক আছে। 1/3 মানে হচ্ছে কিউব রুট অফ 3 মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, ইন্টু 81টাকে আমি লিখতে পারি 3⁴, মানে 3⁴, আর বাইরে 1/4 জায়গায় √4 আর কি, ঠিক আছে। এবার এটাকে জাস্ট সলভ করব। 25/10 সেটাকে আমি 2.5 লিখতে পাচ্ছি, রুট আর স্কোয়ার উঠে যাচ্ছে, ইন্টু এটাকে আমি লিখতে পারছি 0.12, ঠিক আছে, ওপরে প্লাস যেরকম আছে থাকলো, নিচে চলে আসছে আমার 3/10 হলো 0.3, 3/10 হলো 0.3, আর 3⁴ ইন্টু 1/4 হয়ে যাচ্ছে এইটুকুটা, পাওয়ারগুলো কেটে যাচ্ছে, 3 হয়ে গেল নিচে। জাস্ট এটাকে এবার
সলভ করে দিই। একটা জিনিস, ওপরটা কিন্তু বডমাসে সলভ করতে হবে, তার মানে হলো মাল্টিপ্লিকেশনটা আগে করে নিতে হবে। 25 আর 12 হচ্ছে 300, তাই তো 25 × 12 হচ্ছে 300, তিনটের আগে পড়ছে +1, অর্থাৎ ওপরটা হয়ে যাচ্ছে 1.3 আর নিচে হচ্ছে আমার 0.9, মানে 1.3 ডিভাইডেড বাই 0.9, 13/9 আমার হচ্ছে 1.444 এরকম চলতে থাকবে, যেটাকে আমি এভাবেও লিখতে পারি 1.4 মাথায় একটা রেকারিং ডেসিমালের সাইন বা একটা বার, তাই তো উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন। আচ্ছা, আমি কিন্তু কিউব রুটগুলো আপনাদের এর আগে একটা ভিডিওতে মুখস্থ করতে বলেছিলাম, স্কোয়ার আর কিউব আপ টু 30, 1 থেকে 30-এর স্কোয়ার আর কিউব মুখস্থ রাখতে হবে। এই অঙ্কটা কীভাবে করছি দেখে নিন। 333 যেরকম রইল। আচ্ছা, 987, 2197 কিন্তু 13-র কিউব হয়, কেমন? 13-র কিউব হয় 2197, তাহলে কি হচ্ছে 333 প্লাস সরি, এই রুটটা এতটা যাবে, ভেতরে হয়ে যাচ্ছে আমার 987 প্লাস 13, ঠিক আছে, 987 প্লাস 13 অর্থাৎ 0001 হাজার হয়ে যাচ্ছে। সেইটার আবার একটা কিউব রুট থাকছে, হাজারের কিউব রুট, তার মানে হয়ে গেল 10, তাহলে ভেতরে থাকছে 333 প্লাস 10 তার কিউব রুট, অর্থাৎ 343। আমরা জানি 343 হলো 7-এর কিউব, 7 কিউব হচ্ছে 343, উত্তর হয়ে যাচ্ছে 7, অপশন সি। কেমন? পরের প্রশ্ন দেখে নিই। একটা সলভ দিয়েছে, এক্সের ভ্যালু এখান থেকে বার করতে হবে ইকুয়েশনটা থেকে, সহজ প্রশ্ন আছে। এইটুকুটাকে কিন্তু আমাদেরকে বডমাস মাথায় রেখে সলভ করতে হবে। তো আগে ডিভিশনটা করব। ডিভিশনটা কি হবে না, 15 7.5 মাইনাস 2.5। কেন এটা হচ্ছে? কারণ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটার ভ্যালু কিন্তু হবে a টু দি পাওয়ার m মাইনাস n। এগুলো ইন্ডিসেস বা এক্সপোনেন্টসের খুব সহজ কিছু রুলস, একদম বেসিক কিছু রুলস, যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আগের দিন আমরা করেছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হবে a টু দি পাওয়ার m প্লাস n। যারা নতুন করছেন অঙ্কগুলো বা যারা অনেক দিন এরকম অঙ্ক করেননি, তাদের জন্য এই রুলগুলো আরেকবার করে রিভাইজ করিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা ইনটু আছে, আচ্ছা পরের স্টেপ এটা দেখাচ্ছি বরং, 15 টু দ্য পাওয়ার মাইনাস 4। আচ্ছা, এইটুকুটা কত হচ্ছে? 7.5 মাইনাস 2.5 হচ্ছে আমার 5, তাই তো 5 ইন্টু 15 টু দি পাওয়ার মাইনাস 4 আছে, তাহলে জাস্ট প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস 4 অর্থাৎ 15 টু দ্য পাওয়ার 1 বা 15 হচ্ছে, ঠিক আছে? এটা ইকুয়াল টু দেওয়া আছে, সরি এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমার 15। বেস যদি দুদিকে সমান হয় তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যাচ্ছে, পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে x/3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, এদিকে পাওয়ার 1 আছে, এক্সের ভ্যালু এখান থেকে বার করে নিই 3, অপশন বি হবে উত্তর। কেমন? পরের অঙ্ক। আচ্ছা, এই সামটা এর আগে একটা প্র্যাকটিস সেটে আপনাদের করানো হয়েছিল, আরেকবার রিভাইজ হয়ে যাবে, আরেকবার করে নেওয়া যাক, কোনো অসুবিধে নেই তাতে। 999 ইন্টু, দেখুন 1 2 3 4 5 6, 6টা ইউনিট আছে, তো 999 ইন্টু 6 করে দিচ্ছি, প্লাস আমরা ফ্র্যাকশনগুলোকে জাস্ট ব্র্যাকেটে রাখবো, ফ্র্যাকশনাল অংশটাকে। ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমাদের একটুখানি ক্যালকুলেটটা করে নিতে হবে। 4 5 হাতে আছে, তাহলে হচ্ছে 9 54 9 আর হচ্ছে 5 5994 প্লাস এটা হচ্ছে এলসিএম হয়ে যাচ্ছে 7, আর ওপরটা হচ্ছে 1 থেকে 6 অবধি যোগ করলে হয় 21, কেমন? 3, উত্তর হয়ে যাচ্ছে 94 আর 3 হলো 97, 5997 হলো উত্তর, অপশন এ।
পরের প্রশ্ন জাস্ট একটা সলভ দিয়েছে, এর মানে হচ্ছে অফ। দেখি আমরা এইটুকু আগে করে নিই। 3 2/15, তাই তো? তাহলে 2/15 ইন্টু এক্স যদি 14 হয়, এক্সের ভ্যালু এখান থেকে বার করব। 14 ইন্টু 15/2, 15 7 হয়ে যাচ্ছে 105, এক্সের ভ্যালু হচ্ছে 105। কেমন? পরের প্রশ্ন, ওই ফ্র্যাকশনের কনসেপ্টটা ইউজ করি এটা করতে হবে। দেখুন 999 প্লাস এইটুকুটাকে আমরা এভাবে লিখতে পারি, 999 প্লাস 98/99, তাই তো, ইন্টু 99 যেরম আছে। এখান থেকে 999 প্লাস এটাকে আমরা লিখতে পারি 99 মাইনাস 1/99, ঠিক আছে। এখান থেকে কি করব, 999 প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা ডিভাইডেড বাই এটা, মাইনাস 1/99 ইন্টু, তাহলে 999 প্লাস 1 হচ্ছে, ভেতরটা হয়ে গেল 1000 মাইনাস 1/99, টোটালটা 99 দিয়ে গুণ হচ্ছে 99000 মাইনাস 1, ডিনোমিনেটরটা কেটে গেল, উত্তর হচ্ছে 9000 থেকে 1 বাদ 9800, তাহলে 9 আর 8999, 9899। পরের প্রশ্ন আমরা দেখে নিই। কিছু ছাত্রের মধ্যে 70% ইংরেজি বলতে পারে, 65% হিন্দি বলতে পারে, 27% ছাত্র দুটি ভাষার কোনোটিই বলতে পারে না। কতজন উভয় ভাষা বলতে পারে? কতজন উভয় ভাষা মানে দুটো ভাষাই বলতে পারে, কতজন, আমরা সেটাকে যদি এক্স ধরে নিই, 27% ছাত্র দুটো ভাষার কোনো ভাষাই বলতে পারে না, তাহলে মিনিমাম একটা ভাষা বলতে পারে এরকম কতগুলো ছাত্র আছে? 100 মাইনাস 27 হবে, সেটা হয়ে যাচ্ছে আমার 73। বা আমি এটাকে এভাবেও লিখতে পারি যে 70 মাইনাস এক্স, অর্থাৎ যতজন ইংরাজি জানে তার থেকে আমি এক্স জনকে মাইনাস করলাম, প্লাস দুটো ভাষাই জানে এরকম এক্স জন, প্লাস হিন্দি বলতে পারে তাদের থেকে আমি যদি এক্স জনকে মাইনাস করি, তাহলে অ্যাটলিস্ট মানে মিনিমাম একটা ভাষা বলতে পারে সেরকম ছাত্রের সংখ্যা হলো 73। এবার এখান থেকে আমরা জাস্ট এক্সের ভ্যালুটাকে বার করে নেব। সহজ প্রশ্ন, খুব কনসেপচুয়াল। এটা হচ্ছে 65 আর 70 হচ্ছে আমার 135, মাইনাস হয়ে যাচ্ছে এক্সগুলোকে করলে, কাটাকুটি করে নিলে 73, তাহলে এক্সের ভ্যালু হয়ে যাচ্ছে 135 মাইনাস 73, সেটা হলো 62, অপশন বি। কেমন? পরের প্রশ্ন, 25 জন ছাত্রের মধ্যে 12 জন পদার্থবিদ্যা বা ফিজিক্স পড়ে, 7 জন পদার্থবিদ্যা এবং অঙ্ক উভয়ই পড়ে, একটি বিষয়ও পড়ে না এমন ছাত্র না থাকলে, অর্থাৎ প্রত্যেকটি ছাত্র যে কোনো একটা বিষয় মিনিমাম পড়ে। সেই টি অ্যান্ড কফির অঙ্কটা এর আগের একটা প্র্যাকটিস সেটে করেছিলাম, একই ধরনের, শুধু অঙ্ক বিষয়ে কতজন ছাত্র পড়ে এটা বার করতে হবে। সহজ প্রশ্ন আছে, দুটো বিষয় পড়ে মানে দুটো সাবজেক্টই পড়ে হলো আমার 7 জন, ঠিক আছে। তাহলে শুধু পদার্থবিদ্যা কতজন পড়ে? শুধু ফিজিক্স পড়ছে 12 মাইনাস 7 হবে, শুধু ফিজিক্স হবে আমার 12 মাইনাস 7 বা 5 জন। আচ্ছা, তাহলে শুধু ম্যাথ পড়ছে কতজন হবে? শুধু ম্যাথ পড়ছে হবে তাহলে 25 মাইনাস উভয় বিষয় পড়ছে মাইনাস শুধু ফিজিক্স যারা পড়ছে, কেমন? সেটা হয়ে যাচ্ছে 25 মাইনাস 12, 13 জন। উত্তর হবে অপশন ডি। পরের প্রশ্ন, 45 জন ছাত্র, একই ধরনের বেশ কয়েকটা প্রশ্ন পরপর আছে এই প্র্যাকটিস সেটটায়। 45 জন ছাত্রের মধ্যে 22 জন শুধুমাত্র হিন্দি বলে, 22 জন শুধুমাত্র ইংরেজি বলে, কতজন উভয় বিষয়ই বলে? আচ্ছা, উভয় বিষয় বলে সেটাকে যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, সেটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে টোটাল আমার ছাত্র সংখ্যা হচ্ছে 45, টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে আমার 45, তাহলে 22 জন শুধুমাত্র হিন্দি, 12 জন শুধুমাত্র ইংরেজি এবং উভয় বিষয় বলতে পারে এরকম এক্স জন যদি আমি ধরি, তাহলে টোটাল হচ্ছে আমার 45। এখান থেকে আমাকে এক্সটাকে বার করতে হবে, 45 মাইনাস 22 মাইনাস 12, কেমন? এটা হচ্ছে 4 34, উত্তর হয়ে যাবে 11,
অপশন এ। সহজ প্রশ্ন, সেরকম জটিল কিচ্ছু নয়। পরেরটা, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার দ্বিগুণের থেকে 12 বেশি। গরুর সংখ্যা কটা? কাউ যদি আমরা এক্স ধরি, বার্ড বা পায়রা যদি আমরা ওয়াই ধরি, আচ্ছা টোটাল পা কতগুলো হচ্ছে? 4x প্লাস বার্ডের 2টো করে পা হয়, তাহলে 2y, এগুলো হচ্ছে টোটাল লেগ, নাম্বার অফ লেগস, ঠিক আছে। আর নাম্বার অফ হেডস কত হচ্ছে? নাম্বার অফ হেডস হচ্ছে x প্লাস ওয়াই, সিম্পল হয়ে গেল। তাহলে বলেছে মাথার দ্বিগুণের থেকে 12 বেশি। পায়ের সংখ্যা অর্থাৎ 4x প্লাস 2y আমায় দেওয়া আছে, মাথার দ্বিগুণের থেকে 12 বেশি। একদম এখান থেকে জাস্ট আমরা সলভ করে বার করার চেষ্টা করব। 4x প্লাস 2y, 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার 12, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। গরুর সংখ্যা হলো 6, অপশন ডি। কেমন? পরের অঙ্ক, 675 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করা হলো। যদি তারা প্রত্যেকে 5 টাকা কম পেত তবে তাদের অংশের অনুপাত এত হতো, সি কত টাকা পেল? এই একই অঙ্ক আমরা এর আগে একটা প্র্যাকটিস সেটে করেছি, তাই তো? দেখিনি তাহলে এটা কীভাবে করব। প্রথমে বলছে 5 টাকা করে কম পেত, তাহলে 5 টাকা করে যদি কম হয়, 3 জনের 5 টাকা করে যদি কম হয় 3 জনের, তাহলে 675 মাইনাস 15, সেটা কত হচ্ছে? 660, ঠিক আছে। আচ্ছা, এবার রেশিও হচ্ছে আমার 1:2:3, তাহলে রেশিও টোটাল হচ্ছে আমার 3 + 2 5 আর একে 6। সি কত টাকা পেল? সি কত টাকা পাবে? না, সি পাবে 5 টাকা বেশি, মানে 5 টাকা তো বাদ দিয়ে দিয়েছিলাম প্রথমে, কিন্তু 5 টাকা প্লাস তাহলে হচ্ছে আমার 660 ইন্টু সি এর অনুপাত হচ্ছে, রেশিও হচ্ছে 3/6। 6 হলো আমার রেশিও সাম, তাই তো? 110, 330, 335 হচ্ছে উত্তর। কেমন? সহজ প্রশ্ন। পরেরটা দেখে নিই। এ ও বি এর মাসিক আয় ও মাসিক ব্যয়ের অনুপাত যথাক্রমে 5:6 এবং 3:4। আয় হলো ইনকাম, ব্যয় হলো এক্সপেন্ডিচার, ঠিক আছে। যদি তারা মাসে যথাক্রমে 1800 টাকা এবং 1600 টাকা সঞ্চয় করে, সঞ্চয় হলো সেভিংস। যাদের ইংলিশ মিডিয়াম তাদের বোঝার একটু সুবিধের জন্য বলে দিলাম। তবে বি এর মাসিক আয় কত? বেশ, মানে জিজ্ঞাসা করা হয়েছে যে বি এর মান্থলি স্যালারি কত বা ইনকাম কত, কেমন? বি এর ইনকামটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে ইনকাম রেশিও যদি 5:6 থাকে, তাহলে ইনকামটাকে আমরা 5x আর 6x ধরে নিই, ঠিক আছে। ইনকাম মাইনাস সেভিংস করলে আমরা এক্সপেন্ডিচারটা পেয়ে যাব, ইনকাম মাইনাস সেভিংস করলে আমরা এক্সপেন্ডিচারটা পেয়ে যাব, তাই তো? কারণ ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার যদি সেভিংস হয় তাহলে উল্টোটা হয়ে যাচ্ছে, মিটে গেল। তাহলে 5x মাইনাস, দুজনেই 1800 করে সেভ করছে, তাহলে 1800/6x মাইনাস 1800 ইকুয়াল টু আমার এক্সপেন্ডিচারের রেশিও দেওয়া আছে 3:4। এখান থেকে জাস্ট আমরা সলভ করে নেব, ঠিক আছে। 20x মাইনাস হয়ে যাচ্ছে আমার 7200, এদিকে হচ্ছে 18x মাইনাস 5400, ঠিক আছে। তাহলে 2x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 7200 মাইনাস, সরি এখানে একটু ভুল লিখে ফেলেছি, এটা 6 হবে। 1600 টাকা সেভ করছে, 16 3 48, এটা 4800 হচ্ছে, ঠিক আছে। 4800, তাহলে x হয়ে যাচ্ছে আমার, এটা হলো 2400, ঠিক আছে। 2400/2 বা 1200 টাকা, 1200 টাকা হলো। তবে বি এর মাসিক আয় কত? বি হলো 6x, তাই তো? তাহলে 1200 ইন্টু 6, 1200 ইন্টু 6, 7200 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমার 12 6 72, 7200 টাকা হয়ে যাচ্ছে আমার বি এর ইনকাম, ঠিক আছে। পরের প্রশ্ন হলো
কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত হলো 2:3:5। মূলধন মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, মূলধন মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আর নিয়োজিত সময় হলো টাইম, নিয়োজিত সময়ের অনুপাত হলো 3:4:5। এখানে একটা জিনিস বলে দিই, আচ্ছা জিজ্ঞেস করা হয়েছে তাদের লভ্যাংশ হলো প্রফিট কি অনুপাতে বণ্টিত হবে, প্রফিট রেশিও কত হবে, ঠিক আছে, রেশিও অফ দ্য প্রফিট কি হবে। আচ্ছা প্রফিট কিন্তু সবসময় ইনভেস্টমেন্ট ইনটু হবে টাইম, ঠিক আছে, প্রফিট সবসময় ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আচ্ছা ইনভেস্টমেন্ট রেশিও কী দেওয়া আছে 2:3:5। টাইম রেশিও কী দেওয়া আছে না, টাইম রেশিও দেওয়া আছে 3:4:5। প্রফিট রেশিও আমাদের সিম্পলি রেশিওগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, 6, 12, 25, এইটা হয়ে যাবে আমার প্রফিট রেশিও। আচ্ছা এখানে অপশানটা মানে একটু মিসপ্রিন্ট আছে হয়তো, এটার 15 হবে না 25 হবে, অপশান ডি হবে উত্তর এটার। কেমন, পরের প্রশ্ন। এ 2100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো, 4 মাস পরে বি তার সঙ্গে ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে উভয়ে একই পরিমাণ টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়, মানে বি এর ইনভেস্টমেন্টটা জিজ্ঞেস করেছে, তাই তো। এর ইনভেস্টমেন্ট 2100 টাকা, ঠিক আছে। আচ্ছা বি এর ইনভেস্টমেন্ট যদি আমরা এক্স ধরি, তাহলে প্রফিট রেশিও আমাদের দেওয়া আছে ইকুয়াল মানে হচ্ছে 1:1, প্রফিট রেশিও আমাদের 1:1 দেওয়া আছে। 12 মাস ধরে এ যেটুকু টাকা ইনভেস্ট করেছে, 2100 টাকা ইনভেস্ট করেছে এ 12 মাস ধরে, ঠিক আছে, 4 মাস পরে বি যোগদান করে। বি এর আমরা ইনভেস্টমেন্ট ধরেছি এক্স, তাহলে এক্স ইন্টু 4 মাস পরে মানে হচ্ছে 12 - 4 8, ঠিক আছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1:1। এটা তো প্রফিট, ঠিক আছে, প্রফিট ইনভেস্টমেন্ট ইন্টু টাইম লিখেই দিয়েছি আমি। প্রফিট হলো আগের অঙ্কটাতেই দেখলাম আমরা ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ঠিক আছে। আচ্ছা 2100 ইন্টু 12, আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমার 25200 8x। এটা 8 দিয়ে কাটবে, 3, 1, 5, 0 ইকুয়াল টু 1:1। আচ্ছা 1:1 মানে হচ্ছে 3150 x মানে হচ্ছে x ইকুয়াল টু হয়ে যাবে 3150, কারণ সমান, তাই তো, উত্তর অপশন সি। দেখে নিই আমরা পরের প্রশ্ন। এ ও বি যথাক্রমে 3000 ও 4000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। আচ্ছা তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কী হবে, 3000 ও 4000-এর রেশিও হবে 3:4, ঠিক আছে। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ অর্থাৎ প্রফিট থেকে প্রত্যেক মাসে 10 টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়, অর্থাৎ টোটাল এভরি মান্থ যে প্রফিট হয় সেখান থেকে 10 টাকা করে একে দেওয়া হয় ব্যবসাটা চালানোর জন্য, বাকি যে অ্যামাউন্ট প্রফিট পড়ে থাকে সেটা 3:4 রেশিওতে এ আর বি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। কোনো এক বছর অর্থাৎ 12 মাসে যদি 390 টাকা লভ্যাংশ পেল, ঠিক আছে, বি কত টাকা পায়, ঠিক আছে। একটুখানি আমরা বুঝে নিই অঙ্কটা কীভাবে করব। ধরে নিচ্ছি ইয়ারলি প্রফিট, আমি ধরে নিচ্ছি 1 বছরের প্রফিট এক্স, ঠিক আছে, ইয়ারলি বা 1 বছরের প্রফিট আমি ধরে নিচ্ছি এক্স। তাহলে এর প্রফিটের কতটা হচ্ছে, এর প্রফিট অ্যামাউন্ট কতটা হচ্ছে, 10 টাকা করে প্রত্যেক মাসেও পায়, তাহলে 12 × 10, এটা তো ফিক্সড আছেই, প্রত্যেক মাসে ওটাও পায়, প্লাস কি হবে, প্লাস হবে প্রফিট হচ্ছে আমি এক্স ধরেছি, ইনটু হবে আমার এর প্রফিট মানে রেশিও হচ্ছে 3 A:B, তাহলে রেশিও 3, টোটাল প্রফিট আমার 3 + 4 হচ্ছে 7, এই অ্যামাউন্টটা পাচ্ছে, তাই তো। আচ্ছা এই অ্যামাউন্টটা আমার দেওয়া আছে 390, এটা ইকুয়াল টুই আমার দেওয়া আছে 390, তাহলে কত হচ্ছে দেখে নিই, 120 + 3x/7 ইকুয়াল টু 390। এখান থেকে এক্স বার করব, 390 - 120 সেটা হচ্ছে 270, এক্স হয়ে যাচ্ছে আমার
270 ইন্টু 7/3, তাই তো? তাহলে 630 টাকা। ঠিক আছে, আচ্ছা 630 টাকা আমি কি ধরেছিলাম না প্রফিট। তাহলে বি এর লভ্যাংশ কত হচ্ছে, বি এর প্রফিট কত হচ্ছে, প্রফিট অফ বি কত হচ্ছে 4/7। 4 হলো বি এর প্রফিট রেশিও, 4/7 ইন্টু 630 হবে, 7 9 63। তাহলে উত্তর হচ্ছে 360, অপশন বি। আশা করি বোঝা গেল। পরের অঙ্ক দেখে নিই। দৈনিক 20 জন লোক 30টি জামা 4 ঘন্টায় বানাতে পারে। যদি 8 জন লোক কাজ ছেড়ে দেয় তবে দৈনিক 6 ঘন্টায় বাকি লোক কটি জামা বানাতে পারবে? তিনটে আমার এখানে ইউনিট আছে, লোক আছে M1, জামা আছে ওটাকে আমি ওয়ার্ক ধরে নিচ্ছি, আর ঘন্টাটাকে আমি টাইম ধরছি টি, তাই তো? তাহলে ফর্মুলাটা আমাদের কি হচ্ছে, এর আগেও আমরা এরকম অঙ্ক করে নিয়েছি, আরেকবার দেখে নিই। M1 T1 W/W1 ইকুয়াল টু আমরা লিখতে পারি M2 T2 W2। আমাদের এখান থেকে কী বার করতে বলেছে, কটি জামা বার করতে পারবে, অর্থাৎ এখান থেকে আমাদের W2টাকে বার করতে হবে। W2 ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, W2 ইকুয়াল টু আমরা লিখতে পারি M2 T2 W1 বাই M1 T1। পরপর জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। আচ্ছা M2 কি হবে, 20 জন প্রথমে ছিল, 8 জন ছেড়ে দিয়েছে, তাহলে 12 জন হচ্ছে M2। T2 হচ্ছে দৈনিক 6 ঘন্টা, W1 মানে W1 হচ্ছে আমার 30টি জামা, ঠিক আছে, ডিভাইডেড বাই M1 20 জন ইন্টু T1, T1 হচ্ছে 4। বাস এটাকে জাস্ট সলভ করে নেবো, তাহলেই হয়ে যাবে। 3 4 3 12, 3 3 9, 9 3 হলো 27। উত্তর হয়ে যাচ্ছে অপশন এ। পরের প্রশ্ন, একই ধরনের আবার অঙ্ক। 5 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে 12 দিনে 50টি জামা করতে পারে। এখানে দেখুন 4টে আমার কিন্তু এখানে ভেরিয়েবল আছে, ঠিক আছে, 4টে ভেরিয়েবল আছে। লোক মানে এম, ঘন্টা হচ্ছে টাইম, ডে আর ওয়ার্ক, এতগুলো আমার ভেরিয়েবল আছে। এতগুলো ভেরিয়েবল থাকলেও অসুবিধে নেই, ফর্মুলাটা এখানে জাস্ট M1 T1 ইন্টু D1 করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কি হবে তাহলে, M1 T1 D1 বাই W1 ইকুয়াল টু আমরা লিখতে পারি M2 T2, ঠিক আছে, M2 T2 D2 বাই W2। কী বার করতে বলেছে, কত দিনে, অর্থাৎ আমাদের এখানে D2টাকে বার করতে হবে, তাই তো? D2 ইকুয়াল টু M1 T1 D1 ইন্টু W2 ডিভাইডেড বাই হবে W1 M2 T2। জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। প্রথমে আমার 5 জন ছিল, টাইম লাগছিল 6 ঘন্টা করে, ডে ছিল 12 দিন, আর W2 ওয়ার্ক হচ্ছে 250, ঠিক আছে। নিচে হচ্ছে প্রথমে 50টা জামা বানাতে পারছিল, W1 M2 হচ্ছে 10 জন, আর T2 হচ্ছে 9 ঘন্টা। 5 2 6 3 2 6, 3 3 9, উত্তর হয়ে যাচ্ছে 20। কেমন? অপশন ডি উত্তর। পরের প্রশ্ন, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি ছেড়ে চলে যায়। আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, এ একা কত দিনে কাজটি করতে পারত? ঠিক আছে, একত্রে 30 দিনে কাজ করতে পারে, টুগেদার দে ক্যান ওয়ার্ক ফর 30 days অ্যান্ড ফিনিশ এ ওয়ার্ক। তাহলে 30 দিনে যদি একটা গোটা কাজ করতে পারে, তাহলে একদিনে 1/30 অংশ কাজ করতে পারছে, একদিনে 1/30 অংশ কাজ করতে পারছে। তাহলে 20 দিনে দুজনে 20 দিন অবধি একসাথে কাজ করেছে, সেটা তাহলে কতটা করেছে না 20/30 বা 2/3, ঠিক আছে। আচ্ছা 20 দিন কাজ করার পর তাহলে কাজ কতটা বাকি আছে, 20 দিন কাজ করার পর কাজ বাকি আছে 1 - 2/3, ঠিক আছে, সেটা হলো 1/3। আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে, তাহলে 1/3 ওয়ার্ক এ 20 দিনে করতে পারে। গোটা ওয়ার্কটা কত দিনে করবে না 20 × 3 বা
20 দিনে 60 দিনে বাকি মানে সম্পূর্ণ কাজটা এ একা 60 দিনে করতে পারবে। অপশন বি হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। ঠিক আছে, একটি নল দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 24 মিনিট সময় লাগে। একটু মন দিয়ে অঙ্কটা পড়বেন। ঠিক আছে, চৌবাচ্চাটি একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 8 মিনিটে। 8 মিনিটে যদি খালি হয়, ঠিক আছে, 8 মিনিটে খালি হয় দেওয়া আছে, তাহলে পাইপটা দিয়ে প্রতি মিনিটে 5 লিটার জল প্রবেশ করছে চৌবাচ্চাটায়। যদি আমি ধরে নিই এই পাইপটা দিয়ে পুরো চৌবাচ্চাটা ফিল করতে টু ফিল যদি আমি এক্স মিনিট ধরে নিই, ঠিক আছে, তাহলে পুরো চৌবাচ্চাটা খালি হতে 24 মিনিট সময় লাগে। তাহলে 1/8 মাইনাস খালি হয়ে যাচ্ছে, তো তাহলে খালিটা আগে লিখতে হবে, মাইনাস 1/x মানে যেটা ভর্তি হচ্ছে ইকুয়াল টু আমার হয়ে যাচ্ছে 1/24। ঠিক আছে, এবার এটাকে জাস্ট সলভ করব। তাহলে 1/x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/8 মাইনাস 1/24। 8 আর 24-এর এলসিএম হচ্ছে 24, 3 মাইনাস 1 2/24 বা 1/12 অর এক্স ইকুয়াল টু হচ্ছে 12। ঠিক আছে, জিজ্ঞাসা করেছে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে। এক্স মিনিট যদি লাগে আর 5 লিটার যদি প্রত্যেক মিনিটে ভর্তি করছে, প্রত্যেক মিনিটে যদি 5 লিটার ভর্তি করছে, তাহলে 12 মিনিটে কতটা জল টোটাল ভর্তি করতে পারবে? 12 × 5 অর্থাৎ 60 লিটার। তার মানে গোটা চৌবাচ্চাটার কোয়ান্টিটি মানে ভলিউম হবে 60 লিটার। ঠিক আছে, উত্তর হয়ে যাবে অপশন এ। বোঝা গেল? পরের প্রশ্ন, একটি খালি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল চৌবাচ্চাটিকে খালি করে। 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি 20 মিনিটে পূর্ণ হয়ে যায়। তৃতীয় নলটি কতক্ষণে ভর্তি চৌবাচ্চাকে খালি করে? ঠিক আছে, তাহলে দুটি নল 1 মিনিটে কতটা ভর্তি করতে পারছে? 1 মিনিটে 12 মিনিট ও 15 মিনিটে করে, তাহলে 1 মিনিটে 1/12 প্লাস 1/15 দুজনে একসাথে ভর্তি করছে এতটা, অর্থাৎ এটা কত হচ্ছে এলসিএম হয়ে যাচ্ছে 60, 5 আর 4 9/60 বা 3/20 অংশ ভর্তি করছে 1 মিনিটে। ঠিক আছে, 3টি নল একসাথে খুলে দিলে, 3টি নলই যদি আমি একসাথে খুলে দিই তাহলেও চৌবাচ্চাটি 20 মিনিটে ভর্তি হচ্ছে। ঠিক আছে, তাহলে 20 মিনিটে যদি গোটা চৌবাচ্চাটা ফুল হয় তাহলে 1 মিনিটে কত হচ্ছে? 1/20 অংশ হচ্ছে। ঠিক আছে, তাহলে আমায় বার করতে দিয়েছে তৃতীয় নল কতক্ষণে ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে। 1 মিনিটে দুজনে ভর্তি থেকে মাইনাস 1 মিনিটে কতটা খালি হচ্ছে করে দিলেই পেয়ে যাব। সেটা হবে তাহলে 1 মিনিটে যতটা ভর্তি হচ্ছে মাইনাস 1 মিনিটে যতটা খালি হচ্ছে, অর্থাৎ 2/20 1/10 অংশ। এবার 1/10 অংশ যদি 1 মিনিটে খালি হয় তাহলে গোটাটা কতটায় খালি হবে? না 10 মিনিটে। সহজ প্রশ্ন ছিল, জাস্ট লজিক্যালি এগিয়ে যেতে হচ্ছে, তাই তো? পরের প্রশ্নটা দেখে নিই, আজকের লাস্ট অঙ্ক এটা। এক ব্যক্তি 9 কিলোমিটার পার ঘন্টা বেগে, মানে এটা স্পিড, 18 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যান। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথে যেতে তার কত সময় লাগবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, কনসেপ্টটা ভালো করে বুঝে নিন। স্পিড ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, তাই তো? একই জিনিসে আমরা তাহলে ডিস্টেন্সটা বার করতে পারি স্পিড ইন্টু টাইম। আমরা এই ফর্মুলাটাতেই চলবো। ডিস্টেন্স ইকুয়াল টু হবে আমার স্পিড ইন্টু টাইম। তাহলে আমি 18 কিলোমিটার 9 ঘন্টা স্পিডে যাচ্ছি, 9 কিলোমিটার পার আওয়ার স্পিডে আমি যাচ্ছি। ঠিক আছে, প্লাস আমি বিশ্রাম নিতে যাচ্ছি 5 মিনিট করে বিশ্রাম নিচ্ছি 1 কিলোমিটার অন্তর।
5 মিনিট মানে হচ্ছে 5/60 আওয়ার্স। 1 কিলোমিটার অন্তর, ভালো করে ভেবে দেখুন, 18 কিলোমিটারে 1 কিলোমিটার অন্তর, লাস্ট 1 কিলোমিটার পরে তো আমি ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমার যে জায়গা যাওয়ার সেটা আমি লাস্ট 1 কিলোমিটার পরে তো পৌঁছে যাব, তাহলে 1 আমাকে মাইনাস করে দিতে হবে, তাই তো? 18 থেকে তাহলে 1 কিলোমিটার মাইনাস করে দিচ্ছি, কারণ ফাইনালি আমি 1 কিলোমিটার মানে লাস্ট 1 কিলোমিটার পরে পৌঁছে যাব সেখানে ডেস্টিনেশনে, তাহলে 18 - 1, ঠিক আছে? এটাকে জাস্ট সলভ করে দিলেই আমার ডিস্টেন্স বেরিয়ে যাচ্ছে। 2 প্লাস হয়ে যাচ্ছে আমার 17/12, ঠিক আছে? আচ্ছা, 2 প্লাস 17/12, 17/12 মানে কত আমি দেখে নিই কীভাবে করবো এটাকে। 5 হচ্ছে, তাহলে 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা, এটাকে তাহলে 5/12 লেখা যায়। 1 ঘন্টা প্লাস 5/12 ইন্টু 60 করতে হচ্ছে, কারণ এই 5/12 ঘন্টাটাকে আমি মিনিটে কনভার্ট করে নিচ্ছি। তাহলে আমার হয়ে যাচ্ছে 3 hours আর 25 minutes। কেমন? উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। বেশ, আশা করি অঙ্কগুলো আজকের বোঝা গেল আর আপনাদের ভালো লাগলো। যে কোনো রকম রেকমেন্ডেশন, সাজেশন যাই থাকুক না কেন, প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর বাড়িতে প্রত্যেক দিন পারলে 10টা করে অঙ্ক, 10টা করে, মিনিমাম 10টা করে প্র্যাকটিস করুন। সময় হয়তো এর থেকে বেশি আমরা অনেকেই দিতে পারি না, হাজার রকম ব্যস্ততা থাকে, কিন্তু আমি তাও আপনাদের কাছে রিকোয়েস্ট করব 10টা করে অঙ্ক যদি কোনোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন প্রত্যেক দিন, তাহলেই কিন্তু যথেষ্ট হাতটা তৈরি থাকবে পরীক্ষার আগের এই কটা দিন। কেমন? আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন প্রত্যেকবারের মতন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। ভালো থাকবেন।